আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফ্রি অনলাইন স্কুলে। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যেটা রয়েছে, অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। তাপগতিবিদ্যা, আমরা বুঝতে পারছো আমরা এখানে তাপ নিয়ে আলোচনা করব, তাই না? তাপ হচ্ছে একটা শক্তি। তো তাপ কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে সেটা তোমরা আগে থেকেই জানো। বাট তাপ এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার পথে বা তাপ যখন আমরা কোনো জায়গায় প্রয়োগ করি তখন আমরা বলি যে কৃত কাজ হচ্ছে। যেহেতু তাপ একটা শক্তি, আমরা জানি যেখানে শক্তি প্রয়োগ করা হয় সেখানেই কাজ হয়, তাই না? তো আমরা এখন দেখবো যে বিভিন্ন সিচুয়েশনে কীরকম কাজ হয় বা বিভিন্ন সিচুয়েশনে কীভাবে তাপ এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে সেই জিনিসগুলো। তো দেখো, তাপগতিবিদ্যার শুরুতে যে অংশটুকু নিয়ে আমাদের আলোচনা আছে তাপমাত্রা নিয়ে, সেটা তোমরা ক্লাস 9-10-এ দেখে আসছো। তাপমাত্রা জিনিসটা আসলে কি? তাপমাত্রা ছিল একটা বস্তু তাপীয় অবস্থা, তাই না? তাহলে একটা বস্তুকে তাপ দিলে সে যে তাপ পাওয়ার পরে অবস্থাটা যে পৌঁছে যায় সেটাকে বলছিলাম আমরা তাপীয় অবস্থা বা তাপমাত্রা। তো সেই তাপমাত্রার ক্ষেত্রে আমরা তাপমাত্রা পরিমাপের জন্য একটা মূলনীতি দেখেছিলাম। সেই মূলনীতিটা ছিল আমাদের C/5 = F-32/9 = K-273/5। এটা ছিল আমাদের তাপমাত্রা পরিমাপের মূলনীতি। অর্থাৎ আমরা যে কোনো একটা স্কেল থেকে অন্য স্কেলে পরিমাপ করতে পারতাম। এগুলো আমরা 9-10-এ শিখে আসছি। তো বন্ধুরা, এইটা পরিমাপের সময় আমরা যে পদার্থের যে ধর্মটা ব্যবহার করতাম সেটাকে বলেছিলাম আমরা উষ্ণতা মিতির ধর্ম, তাই না? উষ্ণতা মিতির ধর্ম বলতে কি? উষ্ণতা মিতির ধর্ম বলতে আমরা বলেছিলাম যে যে ধর্মটাকে ব্যবহার করে আমরা পদার্থের তাপমাত্রা পরিমাপ করতে পারি, অর্থাৎ কোনো বস্তুতে তাপ দিলাম, সেই তাপটা নেওয়ার পরে তার একটা বিশেষ ধর্মের পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা কতটুকু হচ্ছে তার সাপেক্ষে যখন আমরা বলি যে তাপমাত্রারও এত পরিবর্তন হচ্ছে, তখন সেই ধর্মটাকে আমরা বলতেছি তাপীয় ধর্ম বা উষ্ণতামিতি ধর্ম। এই ধর্ম ব্যবহার করে মূলত আমরা এই স্কেলগুলো তৈরি করেছিলাম এবং প্রত্যেকটা স্কেলেরই একটা থেকে আরেকটাতে আমরা রূপান্তরযোগ্য, এটা আমরা 9-10-এ দেখে আসছি। তো আজকে আমরা প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ঠিক আছে, শূন্যতম সূত্র। এখন কথা হলো, শূন্যতম সূত্র তো আমাদের বইয়ে নেই। হ্যাঁ, বইয়ে নেই, কিন্তু এক জায়গায় উল্লেখ করা অবশ্যই আছে। তোমরা যদি বিভিন্ন রাইটারের বই দেখো তাহলে এই শূন্যতম সূত্র কথাটা পেয়ে যাবা। শূন্যতম সূত্র বা তাপীয় সমতা, এটার অর্থ হচ্ছে, ধরো আমরা তিনটা বস্তু নিলাম, এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু। ধরো এ বস্তুতে তাপ আছে Q1 পরিমাণ, বি বস্তুতে তাপ আছে Q2 পরিমাণ, আর সি বস্তুতে তাপ আছে Q3। তিনটা বস্তুকে আমরা পরস্পর সংস্পর্শে রেখে দিলাম, অর্থাৎ তিনটাকেই আমরা কানেক্টেড করে দিলাম। ঠিক আছে, যদি এমন হয় যে Q1 এবং Q2 সমান, তাহলে Q1 এবং Q2 যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে Q1 এবং Q2 সমান, তাহলে Q2 এর সঙ্গে যদি আবার Q3 সমান হয়, অর্থাৎ Q2 = Q3, তাহলে আমরা এটা বলতে পারবো যে Q1 এবং Q3ও পরস্পর সমান, অর্থাৎ প্রত্যেকটা বস্তুতেই একই পরিমাণ তাপ থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাপ কেন প্রত্যেকটা বস্তুতে একই রকম থাকবে? এর কারণ হচ্ছে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে ধাবিত হয়। অর্থাৎ তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে এটা কে নির্ধারণ করে দিচ্ছে? বস্তুর তাপমাত্রা। তাহলে তাপমাত্রা হচ্ছে তাপের পরিবহনের দিক নির্দেশ করছে। তাহলে তাপ কোন পথ থেকে কোন পথে যাবে? যেটা বস্তু উষ্ণ, অর্থাৎ যেটা বেশি গরম, সেখান থেকে কি হবে? ঠান্ডা বস্তুর দিকে তাপ যাবে। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। ঠিক আছে, তাহলে এভাবে তিনটা বস্তুকে যদি আমি সংস্পর্শে রাখি, প্রাথমিক অবস্থায় যদিও তাদের তাপ আলাদা আলাদা ছিল, যখন সংস্পর্শে চলে আসবে তখন সবার মধ্যে একই ধরনের তাপ বর্তমান থাকবে বা বিদ্যমান থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতেছি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আচ্ছা, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, তারপরে এটা আমাদের জেনে রাখা ভালো। এখন আসো, আমাদের এই চ্যাপ্টারে দুটো মেইন টপিকস আছে, একটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর একটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম যে সূত্রটা আমাদের থাকছে সেই সূত্রটা কিন্তু একক কোনো সূত্র না। ক্লিয়ার? নাম হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কিন্তু সেটা আসলে যে একটা সূত্র তা না।
এটা 2-3 জন বিজ্ঞানী বা একাধিক বিজ্ঞানীর মতবাদ। তো প্রথম সূত্র নিয়ে দুজন বিজ্ঞানীর মতবাদ আছেন, একটা হচ্ছে জুলের মতবাদ আর একটা হচ্ছে ক্লোসিয়াসের মতবাদ। এই দুটো মতবাদকে একত্রে বলা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, তো দেখা যাক দুজন বিজ্ঞানী কি মতবাদ দিয়েছেন। বিজ্ঞানী জুল বলছেন যে যখন আমরা কোনো জায়গায় তাপ প্রয়োগ করছি ফলে কাজ হচ্ছে, সেই তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক, অর্থাৎ আমি যতটুকু কাজে রূপান্তর করতে পারছি ততটুকুই তাপ প্রয়োগ করছি, অথবা উল্টা করে বললে হয় আমি যতটুকু কাজ করব ততটুকু তাপ সৃষ্টি হবে। আসলে সৃষ্টি কথাটা উচ্চারণ করে আমাদের ভুল, আমরা জানি তাপ বা শক্তি সৃষ্টি করা যায় না, অর্থাৎ তাপ রূপান্তর হবে। ঠিক আছে, তার মানে প্রথমে জুল বলে দিলেন কি তাপ এবং কৃতকাজ পরস্পর সমানুপাতিক, অর্থাৎ আমি যতটুকু তাপ প্রয়োগ করব ততটুকুই কাজ হবে। তো এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আসতে হয়, সেটা এখানে যে বিজ্ঞানী জুলের সম্মানার্থে এখানে যে ব্যবহার করা হয়, তাহলে W = JS। ঠিক আছে, তুমি যদি SI এককে নির্ণয় করতে চাও তাহলে SI এককে এই J এর মান হচ্ছে 1, তাহলে SI এককে W = হচ্ছে H। ঠিক আছে, এটা কখন? শুধুমাত্র SI এককের জন্য। আচ্ছা, এই যেটা যদিও ধ্রুবক তবু এর একটা নাম আছে, সেটা হচ্ছে তাপীয় যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এই ধ্রুবকটার নামকরণ করা হচ্ছে তাপীয় যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে বিজ্ঞানী জুলের মতামতটা কি ছিল? যে আমি যতটুকু তাপ দিব ততটুকু কাজ হবে, অর্থাৎ তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক, আমি তাপ বাড়াই দিব আমার কাজ বেড়ে যাবে। ঠিক আছে, এটা ছিল বিজ্ঞানী জুলের মতবাদ। এখন আসি বিজ্ঞানী ক্লোসিয়াস কি বলেছেন। বিজ্ঞানী ক্লোসিয়াস যেটা বলেছেন সেটা হচ্ছে আমরা কোনো বস্তুতে যখন তাপ দেই, ঠিক আছে, কোনো বস্তুতে যখন তাপ প্রয়োগ করছি সেই তাপটা সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হয় না। তিনি বললেন যে সেই তাপের কিছু অংশ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হয়ে যায়। তাহলে কি হলো? বিজ্ঞানী ক্লোসিয়াস কি বলছেন? ক্লোসিয়াস বলছেন যে আমরা যখন কোনো বস্তুতে তাপ প্রয়োগ করছি সেই তাপটা সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হতে পারবে না। কি হবে? তার কিছু অংশ অন্য কোনো কাজে ব্যয় হয়ে যাবে। সেটা কোন কাজে? সেটা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে। তো ধরে নেই আমরা কোনো জায়গায় ডেল কিউ পরিমাণ তাপ প্রয়োগ করছি, ঠিক আছে, তো তাপ প্রয়োগ করবো কতটুকু? ডেল কিউ। ধরো সেখানে কাজ পাওয়া যাচ্ছে ডেল ডাব্লু এবং তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে ডেল ইউ। তাহলে ডেল কিউ দিয়ে আমরা বুঝাচ্ছি কতটুকু তাপ প্রয়োগ হচ্ছে সেটা, ডেল কিউ ডাব্লু দিয়ে বুঝাচ্ছি কৃত কাজ, এবং ডেল ইউ মানে হচ্ছে কতটুকু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বিজ্ঞানী ক্লোসিয়াসের মতবাদ অনুসারে আমরা বলতে পারি ডেল কিউ সমান সমান ডেল ডাব্লু প্লাস ডেল ইউ, কারণ আমরা ডেল কিউ পরিমাণ তাপ দিয়েছিলাম, সেই তাপ যেহেতু নষ্ট হবে না, তার মানে কি সেখান থেকে যে শক্তিটা আমরা এখানে পাচ্ছি তার কিছু অংশ কাজ করবে, কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে, এবং দুটার যোগফল কেমন হবে? দুটার যোগফল হবে আমি যতটুকু তাপ দিয়েছি তার সমান। ক্লিয়ার? এটা ছিল বিজ্ঞানী ক্লোসিয়াসের মতবাদ। এবং ক্লোসিয়াসের মতবাদের এটাকে যদি আমরা ক্যালকুলাস ফর্মে লিখতে চাই তাহলে কি করব? ডি ইউজ করব। তার মানে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ প্লাস ডি ইউ। তো বন্ধুরা, এটা ছিল আমাদের ক্লোসিয়াসের মতবাদ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আমাদের যে দুটা সূত্র, তার প্রথমটা হচ্ছে জুলের মতবাদ ছিল ডাব্লু সমানুপাতিক এইচ, এবং দ্বিতীয়টা হচ্ছে ডেল কিউ সমান সমান ডেল ডাব্লু প্লাস ডেল ইউ, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী ক্লোসিয়াস। আমাদের এই চ্যাপ্টার মূলত আমরা দ্বিতীয় সূত্রটাকেই সব থেকে বেশি ব্যবহার করব, অর্থাৎ ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লু প্লাস ডি ইউ। এটা দিয়ে মূলত আমাদের ম্যাক্সিমাম আলোচনা বা ম্যাক্সিমাম প্রবলেমগুলো সলভ করতে হবে। কারণ জুলের যে মতবাদটা ছিল সেখানে তিনি এটা বলেননি যে কিছু তাপ অন্য কাজে ব্যয় হয়ে যায়, সেটা তিনি বলেননি। সেই কথাটা ক্লিয়ার করে বলেছিলেন আমাদের বিজ্ঞানী ক্লোসিয়াস, এবং এটাই সত্য। তোমরা যদি বাস্তব জীবনে দেখো সব জায়গায় এই ঘটনাটা ঘটে, তাই না? যেমন তুমি যদি দেখো যে আমি লাইট ইউজ করছি, লাইট জ্বালাচ্ছি, ওখানেও কিছু তাপ সৃষ্টি হয়, অর্থাৎ অন্য কোনো শক্তি সৃষ্টি হয়। তো এখানে আমরা একটা ক্লোসিয়াসের মতবাদে একটা নতুন শব্দ পেয়েছিলাম, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি?
যেহেতু এটাও শক্তি অবশ্যই এর একক হবে জুল, তাই না? আচ্ছা, এই অভ্যন্তরীণ শক্তি জিনিসটা আসলে কি? আমরা জানি প্রত্যেকটা পদার্থই কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, এবং সেই কণাগুলো কি হচ্ছে প্রতিনিয়ত কম্পমান। তো স্বাভাবিকভাবে তারা যেহেতু কম্পমান, তাদের একটা শক্তি লাগে, অর্থাৎ একটা শক্তিতে তারা কম্পন হয়, তাই না? শক্তি ছাড়া তো কেউই কাজ করতে পারে না। তো তারা যে প্রতিনিয়ত নিজ জায়গা থেকে কম্পমান আছে, সেই কম্পমান হতে তার যে শক্তিটার প্রয়োজন, সেই শক্তিটা আসলে কোথা থেকে আসে? অবশ্যই তাদের মাঝে শক্তিটা জমা হয়ে থাকে। সেই শক্তিটাকে বলছি আমরা অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ প্রত্যেকটা পদার্থের মধ্যে যে শক্তিটা জমা হয়ে আছে সেটাকে বলছি তাদের অভ্যন্তরীণ শক্তি। তাহলে দেখো, যখন আমরা কাজ করতে যাচ্ছি তাহলে কি হচ্ছে, তাপ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আগে বস্তুর কণাগুলো তাপ গ্রহণ করে নেয়। কি হচ্ছে, বস্তুর কণাগুলো তাপ গ্রহণ করে নিচ্ছে। তাপ গ্রহণ করে নেওয়ার মানে হচ্ছে তাদের শক্তি বেড়ে যাচ্ছে। সেই শক্তিটা কোন শক্তি? অভ্যন্তরীণ শক্তি। মজার ব্যাপার হলো, এটা আমরা পরিমাপ করতে পারি না। একটা বস্তুর কতটুকু অভ্যন্তরীণ শক্তি আছে এটা আমরা কখনোই পরিমাপ করতে পারি না। আমরা তাহলে কি পরিমাপ করব? কারণ আমাদের সূত্রের জন্য তো অভ্যন্তরীণ শক্তি লাগবে। আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কতটুকু হলো সেটা পরিমাপ করতে পারি। হয়তো আগে থেকে যেটা ছিল তার থেকে কতটুকু বেড়ে গেল সেটা আমরা বের করতে পারবো। ধরো যে 10 জুল বেড়ে গেছে, সেটা নির্ণয় করতে পারবো, কিন্তু আমরা বলতে পারবো না তার অভ্যন্তরীণ শক্তি কত। ক্লিয়ার? তাহলে অভ্যন্তরীণ শক্তি সবসময় পরিমাপ করা সম্ভব না। এটা কি করতে হবে, পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন আসো, আমি কিভাবে বুঝবো যে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? সেটা তো আমরা চোখে দেখে বুঝতে পারি না, তাই না? এটা পুরোপুরি নির্ভর করে তার তাপমাত্রার উপর। স্বাভাবিকভাবে চিন্তা করো, যখন আমরা বস্তুতে তাপ প্রয়োগ করছি তখন কি হচ্ছে, বস্তুর কণাগুলো ওখান থেকে তাপ গ্রহণ করে নিয়ে বেশি ছোড়াছুড়ি করছে, অর্থাৎ কম্পমান হচ্ছে। যদি দুটো বস্তু বারবার কম্পন হয় এবং তাদের মধ্যে ধাক্কা লাগে, কি হবে? তাপ সৃষ্টি হবে, অর্থাৎ বস্তুটা গরম হয়ে যাবে। হ্যাঁ, তার মানে অভ্যন্তরীণ শক্তি যে বেড়ে গেছে এটা আমরা কিভাবে বুঝবো? বস্তুটা যদি গরম হয়ে যায়, অর্থাৎ তার তাপমাত্রা বেড়ে যায়। একটা বস্তুর তাপমাত্রা বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাওয়া। আর বস্তু যদি তাপমাত্রা কমে যায় তাহলে আমরা বুঝবো তার অভ্যন্তরীণ শক্তি কমে যায়। তাহলে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে এটা কার উপর ডিপেন্ড করছে, বা কি দেখে আমরা বুঝতে পারবো? এটা আমরা বুঝতে পারবো বস্তুটাতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে। তো অভ্যন্তরীণ শক্তি নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে অভ্যন্তরীণ শক্তি আমরা কখনো নির্ণয় করতে পারছি না, এর পরিবর্তনটা নির্ণয় করতে পারছি। এখন আসো, আমাদের যে প্রথম সূত্রের যে ক্লোসিয়াসের মতবাদ ছিল সেটাতে আমরা পড়েছিলাম ডেল কিউ সমান সমান ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ, তাই তো? যদি এমন হয় ডেল কিউ ধনাত্মক অর্থাৎ পজিটিভ, তখন কথাটার অর্থ কি দাঁড়াবে? যদি তুমি এখানে ক্যালকুলেশন করে পাও যে আমার ডেল কিউ হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটার অর্থ দাঁড়াবে যে সিস্টেমটা কাজ করছে, ধরো সেটা একটা ইঞ্জিন হতে পারে, তাই না? একটা ইঞ্জিনের ডেল কিউ যদি প্লাস হয় তার মানে আমরা বুঝবো যে এখানে বাইরে থেকে তাপ দেওয়া হচ্ছে বা বাইরে থেকে শক্তি সরবরাহ করা হচ্ছে। তাহলে যে কোনো ইঞ্জিনের বা সিস্টেমের ডেল কিউ ধনাত্মক হওয়ার অর্থ কি দাঁড়াচ্ছে, যে আমরা বাইরে থেকে তাকে তাপ প্রদান করছি। যদি ডেল কিউ ঋণাত্মক হয় তার মানে আমরা বুঝে নিব যে আমরা বাইরে থেকে কোনো তাপ দিচ্ছি না বা কোনো শক্তি সরবরাহ করছি না, বস্তুটা নিজে নিজেই কাজ করছে। অনেকটা এরকম যে আমরা খাওয়া দাওয়া করার পর যদি কাজ করি, অর্থাৎ আগে শক্তি গ্রহণ করছি তারপর কাজ করছি, সেটা হচ্ছে ডেল কিউ ইকুয়াল টু প্লাস, ঠিক আছে? আর যদি আমরা খালি পেটে কাজ করি, অর্থাৎ বলছি যে আমাদের শক্তি জমানো ছিল সেই শক্তি ব্যয় করে কাজ করছি, সেটা হচ্ছে ডেল কিউ ইকুয়াল টু মাইনাস। ক্লিয়ার? তার মানে সিস্টেম যদি নিজেই তাপ প্রয়োগ করে, তার নিজের শক্তি যদি সে ব্যয় করে, তাহলে ডেল কিউ হবে কি? মাইনাস। আচ্ছা, যদি কাজের মান ধনাত্মক হয় কথাটার অর্থ কি দাঁড়াবে? ডেল কিউ যদি ধনাত্মক পাই, সরি ডেল ডাব্লিউ যদি ধনাত্মক পাই, কৃতকাজ ধনাত্মক। কৃতকাজ ধনাত্মক মানে হচ্ছে সিস্টেম নিজে কাজ করছে না, সিস্টেমকে দ্বারা কাজ করানো হচ্ছে। ক্লিয়ার? সিস্টেমকে দ্বারা কাজ করানো হচ্ছে। অর্থাৎ ডেল কিউ যখন প্লাস হবে কেবল তখনই ডেল ডাব্লিউ প্লাস হতে পারে। অর্থাৎ আমরা যখন বাইরে থেকে তাপ দিচ্ছি, অর্থাৎ সিস্টেমটা তার মতো অবস্থায় আছে, ইঞ্জিন চুপচাপ আছে, আমরা তাকে তেল দিলাম, দিয়ে স্টার্ট করে দিয়ে তাকে কাজ করাচ্ছি, অর্থাৎ তাপ সৃষ্টি করছি, সেই তাপ দিয়ে কাজ হচ্ছে, সেটা হচ্ছে ধনাত্মক কাজ, যে আমরা বাইরে থেকে তাপ দিয়ে কাজ করাচ্ছি। কিন্তু ডেল কিউ যদি মাইনাস হয় তার মানে আমরা বুঝবো যে সেখানে সিস্টেম নিজেই কাজ করছে, অর্থাৎ সিস্টেম নিজে নিজেই
তার যে অভ্যন্তরীণ শক্তি বা তার যে শক্তি জমানো আছে সেই শক্তিটাকে ব্যয় করে কাজ করছে, তখনই আমাদের কৃতকাজ হচ্ছে ঋণাত্মক। তাহলে সিস্টেম দ্বারা কৃতকাজ হচ্ছে ঋণাত্মক, আর সিস্টেমকে ব্যবহার করে কৃতকাজ করানোটা হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, এবার আসো অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি যদি প্লাস হয় তাহলে আমরা কি বুঝবো? আগেই বললাম অভ্যন্তরীণ শক্তির সংখ্যার সময় যে প্লাস হওয়ার অর্থ হচ্ছে বেড়ে যাওয়া। বেড়ে যাওয়া মানে কি? আমরা বাইরে থেকে তাপ দিচ্ছি, সে গ্রহণ করছে। তার মানে তাপটা কোথা থেকে আসছে? বাইরে থেকে, অর্থাৎ সিস্টেমকে বাইরে থেকে তাপ সরবরাহ করা হলে ডেল ইউ ইকুয়াল টু অলওয়েজ আমরা পজিটিভ পাবো। আর ডেল ইউ কখন ঋণাত্মক হবে? ডেল ইউ ঋণাত্মক হবে যদি আমরা বাইরে থেকে তাপ না দেই, অর্থাৎ সিস্টেম নিজে নিজে কাজ করে। এই যে এখানে বললাম ডেল কিউ মাইনাস হবে, কখন মাইনাস হবে? যদি আমরা দেখি যে বাইরে থেকে তাপ দিচ্ছি না, সিস্টেম নিজে নিজে তাপ খরচ করছে। আচ্ছা, এই তাপটা আসবে কোথা থেকে? এই যে তার মাঝে অভ্যন্তরীণ শক্তি জমা ছিল, সেই অভ্যন্তরীণ শক্তিটা সে ব্যয় করবে, অর্থাৎ অণুগুলোর মাঝে যে শক্তি জমা হয়ে থাকে সেগুলো তারা ব্যয় করবে। তাহলে সেগুলো যদি তারা ব্যয় করে ফেলে তাহলে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। কমে যাওয়ার অর্থ হচ্ছে এখানে ঋণাত্মক হবে, পরিবর্তনটা হবে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে এই তিনটা যে আমাদের রাশি আছে, তিনটা রাশির তিন রকম পরিবর্তন হওয়া সম্ভব, তাই না? কখনো ধনাত্মক হতে পারে, কখনো ঋণাত্মক হতে পারে। আচ্ছা, এখন আসো বিভিন্ন প্রক্রিয়ায় কোনটা ধনাত্মক থাকবে, কোনটা ঋণাত্মক হবে। বিভিন্ন প্রক্রিয়া আছে আমাদের, যেমন ধরো যে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াটা কি? সমষ্ণ প্রক্রিয়া বলতে আমরা বুঝতেছি, সমষ্ণ শব্দটার অর্থ কিন্তু হচ্ছে সম তাপমাত্রা। ঠিক আছে, উষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা, তার মানে সমান তাপমাত্রা। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রা অলওয়েজ সেম থাকে, সেটাকে বলতেছি আমরা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে তাপমাত্রার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা বলতে পারবো ডেল টি ইকুয়াল টু কি? 0। তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, তাপমাত্রার যদি পরিবর্তন না হয়, দেখো এই সূত্রের কোন অংশটা তাপমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত? ডেল ইউ, অভ্যন্তরীণ শক্তি। আমরা বলেছিলাম তাপমাত্রা পরিবর্তন হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা বুঝতে পারবো, তাছাড়া বুঝতে পারবো না। তো আমার তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না সমষ্ণ প্রক্রিয়ায়, কারণ এখানে তাপমাত্রা অলওয়েজ সমান থাকে। তাহলে পরিবর্তন ডেল ইউটাও হবে না, এটাও হয়ে যাবে 0, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। তাহলে বস্তু এখানে কোনো তাপ গ্রহণ করছে না। সেক্ষেত্রে কি হবে? দেখো ডেল কিউ সমান সমান আমরা পাবো ডেল ডাব্লু, অর্থাৎ আমরা যতটুকু তাপ দিব পুরোটাই কাজে পরিণত হবে সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, তার মানে আমরা যদি এমন একটা সিস্টেম করতে পারি যেখানে আমরা তাপ দিচ্ছি, কাজ হচ্ছে, ফলে বস্তুটা বিন্দু মাত্র গরম হবে না বা বিন্দু মাত্র ঠান্ডা হবে না, অর্থাৎ তার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সেই জায়গায় যত তাপ দিব ততটুকুই কাজ পাবো। ক্লিয়ার? কারণ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হচ্ছে না, তার মানে এক্সট্রা ভাবে অন্য কেউ আমাদের এখান থেকে তাপ গ্রহণ করছে না। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পেলাম যদি ডেল টি এবং ডেল ইউ 0 হয় তাহলে মানে হচ্ছে ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লু, অর্থাৎ সমস্ত তাপই কাজে রূপান্তর হয়ে যাবে। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ায় যে কৃতকাজ আছে সেই কৃতকাজটা নির্ণয়ের সূত্র হচ্ছে ডাব্লু সমান সমান nRT ln V2 বাই V1। এটা তোমরা বইয়ে দেখতে পাবা। এই সূত্রের মাধ্যমে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় করে থাকি। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের তো সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, এখানে টি আসলো কেন? হ্যাঁ দেখো, এখানে শুধু টি ব্যবহার করা হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রা তো থাকবে। একটা বস্তু তাপমাত্রা অবশ্যই থাকবে, কারণ সে একটা তাপীয় বস্তু। ধরো এর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি এর মান এখানে 20 + 273 বসাবো, কারণ টি মানে কি? কেলভিন তাপমাত্রাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? কিন্তু পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ 20 থেকে সে কখনো 21-এ যাচ্ছে না বা 22-এ যাচ্ছে না। তাহলে এভাবে আমরা তাপমাত্রার পরিবর্তন যদি না হয় অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় তার কৃতকাজ নির্ণয় করতে পারি। তাহলে আমাদের কি কি লাগবে? V2 এবং V1, অর্থাৎ আয়তনের যে পরিবর্তন হচ্ছে সেই আয়তনের পরিবর্তনটা কত সেটা জানতে হবে। প্রাথমিক আয়তন কত, শেষ আয়তন কত, এবং মোলার গ্যাস ধ্রুবক আর, এটা আমরা সবাই কেমিস্ট্রি থেকে পড়ে আসছি। এর মান কত? 8.316। টি এর মান তো আমাদের যেটা দেয়া থাকবে সেটাই, যে বর্তমানে কক্ষ তাপমাত্রা বলা থাকলে 25 ডিগ্রি সেলসিয়াস বা অন্য কোনো তাপমাত্রা থাকলে সেটাই। এন হচ্ছে কয় অণু, ঠিক আছে? মোল সংখ্যা কত সেটা এখানে ব্যবহার করব আমরা এন এর মান। তাহলে এন হচ্ছে এখানে আমাদের মোল সংখ্যা। এগুলো জানা থাকলেই আমরা সমষ্ণ প্রক্রিয়া কতটুকু কৃতকাজ হয় সেটা বের করতে পারবো।
ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়ের সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে কি বললাম? রুদ্ধ তাপীয়, তাই তো? রুদ্ধ মানেই তো বুঝতে পারছো আবদ্ধ করে রাখা, অর্থাৎ পারবে না, অর্থাৎ তাপের কোনো পরিবর্তন হবে না। কোনো জায়গায় যদি আমরা 10 জুল তাপ প্রয়োগ করি, তার তাপ অলওয়েজ 10 জুলই থাকবে, এটা কখনো 11 জুল বা কখনো 9 জুল হবে না। তাপমাত্রা, তাপের কোনো পরিবর্তন হবে না, সেটাকে বলতেছি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পেলাম ডেল কিউ এর কোনো পরিবর্তন যেহেতু হবে না, তার মানে ডেল কিউ ইকুয়াল টু 0, তাই না? তো ডেল কিউ ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে, তাহলে আমাদের এই সূত্রটা কি বলছে? তাহলে এই সূত্র আমাদের বলছে 0 ইকুয়াল টু ডেল ডাব্লিউ প্লাস ডেল ইউ, তার মানে ডেল ডাব্লিউ সমান সমান মাইনাস ডেল ইউ। কথাটার অর্থ কি? আমার যে কৃত কাজ হচ্ছে সেটা অভ্যন্তরীণ শক্তি ব্যয়ের ফলে হচ্ছে, আমি তো বাইরে থেকে কোনো শক্তি দেইনি। তাহলে যে এখানে কাজটা পাবো, সেই কাজটা কে করবে? যন্ত্র নিজেই করবে। যন্ত্র যদি নিজেই করে, সে কোথা থেকে শক্তি পাবে? সে তার অভ্যন্তরীণ শক্তিগুলোকে ব্যয় করবে। এখানে আসলে সেটাই বোঝাচ্ছে যে ডেল ডাব্লিউ ইকুয়াল টু হবে মাইনাস ডেল ইউ, অর্থাৎ যত কৃত কাজ হবে অভ্যন্তরীণ শক্তি তত কমতে থাকবে, কারণ এখানে অভ্যন্তরীণ শক্তিটা কৃত কাজে পরিণত হচ্ছে। ঠিক আছে? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হচ্ছে বন্ধুরা? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের তাপের যেহেতু কোনো পরিবর্তন হয় না, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি কৃত কাজে রূপান্তর হচ্ছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি তুমি দেখো এই কৃত কাজের মান কত, তাহলে এই কৃত কাজের মান তোমরা পাবা R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, এই সূত্রের মাধ্যমে। আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, গামা হচ্ছে আমাদের কি বলো? এটা একটা ধ্রুবক, তাই না? এই ধ্রুবকের মান কত? এই ধ্রুবকের মান আমরা জানি পদার্থের যে গ্যাসের যে অণুগুলো আছে তারা কত পরমাণু বিশিষ্ট তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এক পরমাণুর জন্য এর মান একরকম হবে, দ্বিপরমাণুর জন্য একরকম হবে, ত্রিপরমাণুর জন্য একরকম হবে। আচ্ছা, তাহলে এখানে গামার মান বসিয়ে দিব। সাধারণভাবে দ্বিপরমাণুর জন্য কত হয়? 1.41, এক পরমাণুর জন্য হয় 1.6, এবং একের অধিক পরমাণু যদি হয় তাহলে সেটা হচ্ছে 1.33। তাহলে এই মানগুলো যে ধরনের গ্যাস, যেমন যদি হাইড্রোজেন বলে, হাইড্রোজেনের জন্য যেটা প্রযোজ্য সেটা বসাবো। ঠিক আছে? বসিয়ে আমরা এখান থেকে T1 মাইনাস T2 অর্থাৎ তাপমাত্রার কতটুকু পরিবর্তন হলো সেটার সাপেক্ষে কৃত কাজটা নির্ণয় করব। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এরপর আসো আরেকটা প্রক্রিয়া, সেটা হচ্ছে ধ্রুব আয়তন প্রক্রিয়া। ধ্রুব আয়তন অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আয়তনের যদি কোনো পরিবর্তন না হয়, ডেল ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। আচ্ছা, ডেল ভি যদি 0 হয়, তাহলে দেখো মজার কাজ, তুমি একটা পাত্রে গ্যাস নিয়েছো, সেখানে তাপ প্রয়োগ করছো, এর আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কোনো সরণই হচ্ছে না, তাই তো? কোনো প্রকারের সরণ হচ্ছে না। তো যদি কোনো সরণ না হয়, সেখানে কি ফিজিক্স বলে সেখানে কাজ হবে? না, সেখানে কোনো কাজ হবে না। তার মানে ডেল ভি যেহেতু 0 হয়, তাহলে ডাব্লু সমান সমানও পাবো আমরা 0। এখানে আমাদের কোনো কৃত কাজ হবে না। তাহলে কৃত কাজ যদি 0 হয়, তাহলে আমাদের এই সূত্রটা কি দাঁড়াচ্ছে? এই সূত্রটা আমাদের দাঁড়াচ্ছে ডেল কিউ সমান সমান ডেল ইউ। অর্থাৎ আমি যতই তাপ দেই না কেন, আমার কোনো কাজ হবে না। কি হবে? সব তাপগুলো বা শক্তিগুলো তার অভ্যন্তরীণ শক্তির রূপে জমা হয়ে থাকবে। তাহলে আমাদের ধ্রুব আয়তন প্রক্রিয়া বা সমায়তন প্রক্রিয়া কি হচ্ছে? আমি যতই তাপ দেই কোনো কাজ পাবো না, বরঞ্চ তাপটা কি হবে? অভ্যন্তরীণ শক্তি হিসেবে তার মাঝে জমা হয়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের ধ্রুব আয়তন প্রক্রিয়া। এবার আসো সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়াটা কি? তাহলে এখানে বোঝাই যাচ্ছে চাপ অলওয়েজ সমান থাকবে, তাই তো? চাপের কোনো পরিবর্তন হবে না। এখন তোমরা হয়তো বলতে পারো যে এখানে তো আমাদের চাপ নেই, তাহলে এখানে আমাদের চাপ জেনে কি দরকার? বা এখানে আয়তনও ছিল না, আয়তন জেনে কি দরকার ছিল, তাই তো? তোমরা হয়তো জানো ডাব্লু সমান সমান কি? এফ ডিএক্স বা ডেল এক্স, তাই না? অর্থাৎ বল ইন্টু সরণের পরিবর্তন। তাহলে বল সমান সমান আবার কি লেখা যায় দেখো? পি সমান সমান হচ্ছে এফ বাই এ। তাহলে এফ সমান সমান কি? পি এ। চাপ ইন্টু ক্ষেত্রফল। তো সেটা যদি এখানে বসিয়ে দেই পি এ ডেল এক্স, তাহলে ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য গুণন করলে কি হয়? আয়তনের পরিবর্তন। যেহেতু ডেল এক্স ব্যবহার করছি, তাই এখানে ডেল ভি আসছে। ক্লিয়ার?
অর্থাৎ এটাকে যদি আরো ক্লিয়ার ভাবে তোমাদেরকে বলতে চাই, এটা এরকম হবে v2 মাইনাস v1, তার মানে p a v2 মাইনাস a v1, তার মানে বোঝা যাচ্ছে p ডেল v, সরি এটা x2 মাইনাস x1 হবে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের v2 মাইনাস v1, তার মানে এটা হয়ে যাচ্ছে p ডেল v। সেখান থেকে মূলত আমরা ডাইরেক্ট এটা লিখে দিয়েছি p ডেল v। তাহলে p ডেল v হচ্ছে আমাদের কি কৃত কাজ। তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়া ধ্রুবায়তন প্রক্রিয়া আমরা বলেছিলাম ডেল v 0, তাহলে ডেল v 0 হলে w কত হচ্ছে 0। কিন্তু সমচাপ প্রক্রিয়ায় p এর কোনো পরিবর্তন হবে না, তার মানে এখানে চাপের পরিবর্তন 0, কিন্তু একটা চাপ থাকবে, সেই চাপটার কোনো পরিবর্তন হবে না। ধরো যে চাপ সমান 3 অ্যাটমসফিয়ার, তার মানে অলওয়েজ 3 অ্যাটমসফিয়ার থাকবে। তাহলে এই জায়গায় আমাদের কৃত কাজ কত হচ্ছে, w সমান p ডেল v। তখন এই সূত্রটা কেমন দাঁড়াচ্ছে, তখন এই সূত্রটাকে আমরা সরাসরি লিখতে পারি ডেল q সমান p ডেল v প্লাস ডেল ইউ। ক্লিয়ার? তার মানে সমচাপ প্রক্রিয়ায় আমরা কৃত কাজটা চাপের মাধ্যমে নির্ণয় করতে পারি। যেহেতু চাপের কোনো পরিবর্তন হয় না, তাই চাপটাকে শুধুমাত্র p ব্যবহার করছি। দেখো p এর সামনে ডেল নেই, যদি ডেল থাকতো তাহলে আমরা বুঝতাম যে চাপের পরিবর্তন বোঝাচ্ছে। তাহলে সমচাপ প্রক্রিয়া আমাদের সূত্রটার কোনো অংশই বাদ যাচ্ছে না, সেম থাকছে, শুধু কৃত কাজ নির্ণয়ের পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কৃত কাজ নির্ণয় করবো আমরা p ডেল v দিয়ে। তো বন্ধুরা, এই ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আমাদের কিছু প্রয়োগ, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার সূত্রটা কি রূপ ধারণ করে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই এখানে। তারপর যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, এবং আমাদের পরবর্তী ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।